প্লট নিয়ে তার একটা অসম্ভব অনেক নাটক আছে, তার মধ্যে একটি নাটক হলো অন্ধাযুগ। অনেকে করেছেন। আমি বলবো যে কিছুদিন আগে মুখোমুখি পৌলমী চট্টোপাধ্যায়ের নির্দেশনায় তো এই নাটকটা অন্ধযুগ নাম দিয়ে, এবং নাটকটা খুবই ভালো। মানে কৃষ্ণের মানে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয় এবং কৃষ্ণের জন্ম, কৃষ্ণ মারা যান, এই সময়কালকে ধরে এই নাটকটা হয়েছে। খুবই অসম্ভব, মানে সময়কে কিন্তু ধরে ফেলে। কল্লোলদাও করেছেন। হ্যাঁ, 1985 সালে আমরা দেখব চেতনা নাট্যগোষ্ঠী অরুণ মুখোপাধ্যায় একটি হিন্দি সাহিত্যটা, আমার কাছে তথ্যটা নেই, হিন্দি একটি উপন্যাস অবলম্বনে রোশন বলে একটি নাটক করেছিল। হ্যাঁ, এবং তারপরেও কিন্তু এছাড়া যদি হাবিব তানভীরের চরণ দাস খুব বিখ্যাত নাটক, সেই নাটকটাও বাংলাতে প্রচুর অভিনীত হয়েছে। এবং আমাদের যে স্ট্রিট থিয়েটার পথনাটক, পথনাটক হিন্দি পথনাটকের যাকে বলা পুরোধা পুরুষ সপ্তরাশ্মি, যাকে নাটক চলাকালীন মাল্লাপুর নাটক চলাকালীন পিটিয়ে হত্যা করা হয়েছিল, তার প্রচুর নাটক, আওরাত, মেশিন, এরকম সম্রাট, এরকম বহু নাটক কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বাংলা থিয়েটার, বাংলা ভাষায় কিন্তু অভিনীত হয়েছে। আবার বাংলা বা হিন্দি সাহিত্যের যারা বলে আধুনিক হিন্দি সাহিত্যের যিনি বলা যায় পুরোধা, ভারতেন্দু হরিশ্চন্দ্র, তার একটি নাটক আছে অন্ধের নাগরী। সেই নাটকটাও কিন্তু বাংলাতে প্রচুর অভিনীত হয়েছে। সম্প্রতি নভেলি কলকাতার একটা দল আছে, সেই দলটি কিন্তু অন্ধের নাগরী, তার নাটকটার নাম দিয়েছে আজব দেশের আজব রাজা নামে। এই নাটকটা কিন্তু অভিনয় হয়েছে। এই তো গেল আমাদের হিন্দি সাহিত্য, বাংলা থিয়েটারে হিন্দি সাহিত্য কিভাবে এসছে। কিন্তু আবার যদি আমি খুব মানে বিরক্তিকর যদি না করে থাকি, আমি আরো কিছু বলবো আর কি। সেটা হলো যে বাংলা থিয়েটারে হিন্দি নাটকের প্রভাব। আসলে আমরা তো বাঙালি, বা কিন্তু এখানে কিন্তু বাংলা থিয়েটারের পাশাপাশি হিন্দি নাটকের প্রচুর হয়েছে। এবং অবাক করা কাণ্ড, যদি মুম্বাই দিল্লির পর কোনো না দর্শক যদি নাটক, হিন্দি নাটক দেখতে চায়, তিনি নিরাশ হবেন না কলকাতা এলে, যে হিন্দি নাটকের চর্চা কিন্তু, হিন্দি নাটকের অভিনয় আমাদের এই কলকাতা খুব সমৃদ্ধ সঙ্গে কিন্তু অভিনয় হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেটা যদি হয় যে শ্যামানন্দ জালান যখন অনামিকা করেছে বা পদাতিক করেছে, তারা প্রচুর নাটক বাদল সরকার থেকে শুরু করে মোহন রাকেশের নাটক, প্রচুর নাটক তারা কিন্তু, এবং আর্থার মিলারের নাটক তারা প্রচুর অভিনয় করেছে। তার পরবর্তীকালে আমরা দেখব যে উষা গাঙ্গুলি, তিনি তার রঙ্গকর্মী তৈরি করে 1990 দশকে তিনি করেন, এবং উনি করেন 1976 সালে। আর রঙ্গকর্মী যখন তৈরি করেন, তখন আমরা দেখবো যে আবার কিন্তু আগে যারা শ্যামানন্দ জালান থেকে শুরু করে উমা ঝুনঝুনওয়ালা বা আজহার আলম, পরবর্তীকালে যারা কাজ করেছেন হিন্দি নাটক নিয়ে, বা চেতনা বা জালান, তারা যে নাটকগুলো করেছেন, তারা মূলত আমরা দেখবো যে হিন্দি ভাষী দর্শকের জন্য কিন্তু তারা কিন্তু নাটকগুলো করেছে। কিন্তু প্রথম এই যে হিন্দিভাষী নাটক, হিন্দিভাষী দর্শকের থেকে বেরিয়ে এসে বাংলাভাষী দর্শকের জন্য প্রথম কিন্তু নাটককে আপনারা বলা যায় জনপ্রিয় করা, সেটা কিন্তু উষাদি করেছেন, উষা গাঙ্গুলি কিন্তু এরকম করেছেন। এবং মানে অবাক করা কাণ্ড যে 90% কিন্তু বাংলাভাষী দর্শকরাই কিন্তু তার নাটক দেখতে ভিড় করেছে। সে অন্তর্যাত্রা হোক, কি বা লোককথা হোক, মহাভজক বা রুদালি হোক, মাইয়াত হোক, ইত্যাদি নাটকগুলো কিন্তু ওই একাডেমি বা যেখানেই হোক, সেখানে কিন্তু বাংলাভাষী দর্শকরাই কিন্তু বেশি সেই নাটকগুলো দেখেছে। এবং সবচেয়ে বাইরে যদি ট্যুর করে থাকে কোনো নাট্যদল হিন্দি নাটক নিয়ে, সেটা কিন্তু রঙ্গকর্মী সর্বাধিক পরিমাণে, এবং সারা বছর ধরেই তারা দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে তারা নাটক নিয়ে হিন্দি নাটককে বাংলাভাষী দর্শকের কাছে এবং হিন্দিভাষী দর্শকের কাছে উপস্থাপন করে আমাদের বাংলা থিয়েটারকে, মানে হিন্দি নাটক হয়েছে বলে কি হিন্দি নাটক তা তো নয়, হিন্দি নাটকও আমাদের যেরকম উর্দু নাটকও হয়েছে, আর সেটা কিন্তু আমাদের বাংলা থিয়েটারকেই সমৃদ্ধ করেছে, বা একটা মানে বাংলা থিয়েটার যে বৈচিত্র্য, সেটা কিন্তু তারা তুলে ধরেছে। যা মাইস্ট্রো প্রোডাকশনগুলো কিন্তু ওই হিন্দি নাটকের মধ্যে দিয়ে উঠেছে। এবার আমরা যদি দেখি যে শুধুমাত্র কি হিন্দি নাটকই হয়েছে, মানে বা যে বাংলা বা নাটকে হিন্দি সাহিত্য যেরকম এসছে, আবার এখান থেকে হিন্দি ভাষী যারা মানুষ, যে উষা গাঙ্গুলিতে হিন্দি মানে রাজস্থান থেকে উঠে এসছেন, তাতে জন্ম মানে তো অরিজিন তো আমাদের বাঙালি নন উনি বেসিক্যালি, বা আজহার আলম বা এখানকারই, কিন্তু হিন্দি ভাষী, তারা মূলত শ্যামানন্দ জালান, তারা হিন্দি ভাষী, কিন্তু বাঙালিরাও কিন্তু হিন্দি নাটক করেছে। এটাও একটা অদ্ভুত ব্যাপার, যে এটা কিন্তু আজকের ইতিহাস নয়। আমরা বাংলায় কিন্তু নাট্য হিন্দি মানে হিন্দি চর্চাটাও কিন্তু আজকের নতুন নয়। আমি বলবো ঔপনিবেশিক কালে 1800 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু হিন্দি মানে উপন্যাস, গল্প, কাব্য লেখার জন্য কিন্তু অধ্যাপকদের নিয়োগ করা হয়েছিল সেই সময়।
এবং সেখানে লল্লু লাল বলে একজন ছিলেন, তিনি প্রেম সাগর বলে একটি উপন্যাস বা কাব্য লিখেছিলেন। সেই সময়তে কিন্তু হিন্দিভাষীর একটা প্রচলন, এবং 1876 সালে আব্দুল গনি খানের আমন্ত্রণে কিন্তু বোম্বাই থেকে একটি দল ইন্দ্রসভা বলে, ঢাকায় তখন তো ভারতে ছিল, ইন্দ্রসভা বলে একটি নাটক কিন্তু সেই সময় কিন্তু অভিনয় হয়েছে। বলে বাংলায় কিন্তু যে হুট করে হিন্দি এলো, হিন্দি নাটকের চর্চা হলো, তা কিন্তু নয়। হিন্দি ভাষার একটা চর্চা কিন্তু বহুকাল থেকে, সেই ঔপনিবেশিক ব্রিটিশ আমল থেকে কিন্তু আমাদের হিন্দির একটা চর্চা হয়ে আসছে। পরবর্তীকালে আমরা যখন গণনাট্য সংঘের আন্দোলন দেখবো, 40-এর দশক থেকে শুরু হচ্ছে, এবং আমরা গণনাট্য আন্দোলনের নাম শুনে বিজন বাবুর নাম উঠে আসে, বিজন ভট্টাচার্য, এবং আরটি মাইলস্টোন প্রযোজনার নাম আসে নবান্ন। কিন্তু নবান্নর আগে তিনি একটা নাটক লিখেছিলেন, আমরা সবাই জানি, জবানবন্দি, হ্যাঁ, যেটা আমরা বলি নবান্ন নাটকের প্রাক খসড়া। সেই নাটকটাও কিন্তু আমাদের বাংলাভাষী দর্শকের জন্য যেরকম হয়েছে, বাংলাভাষী দর্শকের পাশাপাশি হিন্দিভাষী দর্শকের কাছে সেই বিষয়কে নিয়ে যাওয়ার জন্য অন্তিম অভিলাষ নাম দিয়েও কিন্তু অভিনয় হয়েছিল, প্রচুর অভিনয় হয়েছিল। পাশাপাশি 90 দশকে আমরা দেখবো চুপ কথা বলে একটি দল হয়েছিল, 1995 সালে জন্ম নিয়েছিল, এবং অসিত মুখার্জি এবং ডলি বসু তার নির্দেশক ছিলেন। তারা কিন্তু মূলত বাংলা নাটক করতেন, কিন্তু বাংলাভাষী দর্শকের পাশাপাশি তারা কিন্তু হিন্দিভাষী দর্শকের কাছে হিন্দি নাটকে, মানে ওরা ধরেছিল যে কন্টেন্ট, আমরা যে নাটকটা করছি একই নাটক, একই কাস্ট, একই অভিনেতা, একই ডিজাইন, কিন্তু হিন্দিভাষী দর্শকের কাছে নাটককে নিয়ে যাওয়া, তাদের বক্তব্যটাকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ওই নাটকেরই অনুবাদ, হিন্দি অনুবাদ করে তারা কিন্তু এই নাটকগুলো করেছেন। যেরকম আকরিক করেছেন, সেরকম করেছেন হলো আপনার নীলাম নীলাম বলে একটি নাটক করেছিলেন, সাম ভীতি, ধোঁয়া ধোঁয়া। এই তিনটে নাটক মূলত 100-র ওপর প্রায়, মানে এই সারা বছর 100 প্রায় অভিনয় করেছিল হিন্দিভাষী দর্শকের জন্য তৈরি করে এই নাটকগুলো অভিনয় করেছে। আর আমাদের কথা আর কি বলবো, আমরা রবীন্দ্রনগর নাট্যেও তো বিগত কয়েক বছর ধরে আমরা হিন্দি নাটকের চর্চা করে আসছি। বাংলা নাটকের পাশাপাশি যেরকম হিন্দি নাটক নিজের কথা নিজের ঢাক পেটানোর মতো হয়ে যাচ্ছে আর কি। যেরকম তথাগত বলে একটি নাটক আমরা করেছিলাম, গৌতম বুদ্ধের নাটক, অবলম্বন জীবন এবং দর্শন নিয়ে। সোনমানি বলে একটি নাটক, সেটা ন্যাশনালেও আমরা বিভিন্ন জায়গাতে পুরস্কারও এনেছিলাম। সোনমানি তালাশ বলে সম্প্রতি আমাদের একটি হিন্দি নাটক চলছে। এবং পাশাপাশি আমরা দেখবো যে কথক পারফর্মিং রিপোর্টার, এখানে বোধহয় আছে কৃতিদি, কৃতিদিও কিন্তু এই নাটক হচ্ছে রামলীলা বলে নাটকটা আমি দেখেছি, আমাদের ফেস্টিভ্যালে ডাকা হয়েছিল, কালকে আছে, কালকে। তাই রামলীলা বলে একটি নাটকে কিন্তু খুব ভালো নাটক, একক অভিনয় করছে, সেইটা খুব ভালো একটি নাটক, খুব ভালো। এই প্রকৃতি মাঝে মাঝে সাড়া দিচ্ছে, এটা খুব ভালো, হ্যাঁ, আমাদের জন্য ফ্রুট পাঠিয়ে দিচ্ছে। তাই এই যে বাঙালিদের দ্বারা বাংলা কিরকম মনে হয় না যে আমরা বলি যে আমাদের কিন্তু শুধুমাত্র যে বাংলা নাটক, হ্যাঁ বাংলা নাটক করব, কিন্তু পাশাপাশি আমার মনে হয়েছিল যে বাংলা আমরা যে বক্তব্য, সেই বক্তব্য শুধুমাত্র বাংলাভাষী দর্শক কাছে কেন থাকবে, কেন আমরা ওই ফর্ম নিয়ে, যেটা আমাদের যখন উষা গাঙ্গুলির কাছে আমরা, ওনাকে আমি গুরু মনে করি, সেই উনি যখন আমাকে অনেক শিখেছিলাম যে নাটকের ফর্ম তো থাকবে, কিন্তু কন্টেন্টটা আগে, বিষয়টা কি বিষয়, সেই বিষয়টা মানুষের কাছে পৌঁছানো দরকার। আমাদের হুট করে মনে হয়েছিল যে আমরা যে নাটকগুলো করছি শুধুমাত্র বাংলাভাষী দর্শকের কাছে রয়েছে, সেটাকে আমরা কেন ছড়িয়ে দিতে পারছি না, কেন আমাদের এই বক্তব্যটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই আটকে রাখার চেষ্টা করছি, সেটা কি বাইরে নিয়ে যাওয়া যায় না? তা সেই সময় মানসিকতায় নিয়ে আমরা তখন হিন্দিতেই নাটকগুলো, অনুবাদ নয়, কোনো নাটকের অনুবাদ কিন্তু আমরা করি হিন্দিতে। যেরকম ভীষ্ম সাহানির আমরা কবিরা খারা বাজার মে কবিরা যখন করেছিলাম, সেই কবিরা কিন্তু হিন্দিতে করেছিলাম। হুট করে নাটকটা ভেবেছিলাম, প্রথমে যখন ভেবেছিলাম যে অনুবাদ করে বাংলাতে আমরা করব, কিন্তু নাটকটা পড়তে গিয়ে মনে হচ্ছিল এর রস, এর যে বিষয়, এর যে কাব্যগুণ, এটা যদি আমরা অনুবাদ করি, সেরকম ক্ষমতা নেই সেটাকে বাংলাতে করা, মানে বাংলাতে সংলাপ লেখা। মনে হলো যে আমরা কিছু চেষ্টা করি না যে আমরা এইটাই হিন্দি থেকে আয়ত্ত করা, এর রসটাকে, এর কাব্যগুণটাকে, এর বোধটাকে আমরা একটু করে চর্চা করা। কেন কি আমরা অনেক সময় কি হয়, পুরো ব্যাঙের মধ্যে একটা লিমিটেশনের মধ্যে আটকে থাকার চেষ্টা করি, যে এটা লিমিটেশন আমাদের, কিন্তু আমার মনে হয় যে এই লিমিটেশনটাকে প্রত্যেকবার মানে মানে ভাঙা উচিত, একটা লিমিটেশনের মধ্যে না থাকা। তা মনে হলো যে আমরা এই হিন্দিটা তো যাই না, হিন্দি চর্চা করতে পারি না, হিন্দি করিনি কোনোদিন, তাই একটু চর্চা করি, যে বাংলা ভাষা যেরকম চর্চা করি সেরকম হিন্দি ভাষা একটু চর্চা করে দেখি না যে সম্ভব কিনা। এই যে লিমিটেশন ব্রেক বা আমাদের সীমাবদ্ধতাকে জানা এবং সীমাবদ্ধতাকে ভেঙে আমরা তখন প্রথম আমরা হিন্দি নাটকের, এবং এমন রস পেয়ে গেছিলাম, যে এমন কাব্যগুণ, এমন মোহিত হয়ে গেছিলাম যে ওই কবিরাতে। তারপরে কিন্তু পরপর আমরা ওই নাটক করি, যে তথাগত বলে একটি নাটক হিন্দিতে লেখা হয়েছিল, এবং তালাশ আমরা এই নাটকটি কিন্তু সোনমানি বলেও এরকম বিভিন্ন জায়গা, উত্তরপ্রদেশ থেকে দিল্লি থেকে বিভিন্ন জায়গাতে আমরা সারাও পেয়েছিলাম। এবার আমি শেষের দিকে চলে এসেছি, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, আর একটুখানি শুধু একটু বলে রাখবো
যে মজার কথা হলো যে আমরা শুধুমাত্র কি আমাদের এই নাটকগুলো, আমরা কি আমাদের নাটকের কি অভাব, আমাদের কি নাটক মনে হয় যে আমাদের কি নাটক অতটা সমৃদ্ধ লেখক তৈরি হয়, নাটককার তৈরি হয়নি, যার জন্য আমাদের এই হিন্দি ভাষী সাহিত্যের কাছে হাত পাততে হচ্ছে? আদপে নয়। যেটা এই শম্ভুবাবু বলেছিলেন যে ভালো নাটক ভালোভাবে করবো, পৃথিবীর বিশ্ব সাহিত্য যত আছে, যত কিছু ভালো ভালো আছে সেগুলোকে আমরা পারফর্ম করবো, সে তার রসগুলো নেব, তার বিষয়গুলোকে নেব, কেন আমরা ওই আটকে থাকা প্রসঙ্গ কেন আমরা নেব না, শুধুমাত্র এখানকার কেন নেব? কিন্তু আমাদের এখানে এমন এমন সাহিত্য তৈরি হয়েছে, যে সাহিত্যগুলো, যে নাটকগুলো বাংলা ভাষায় যেরকম নাটক হয়েছে, বাইরে অন্য ভাষায়, বহু ভাষায় সেই নাটকগুলো কিন্তু অভিনয় হয়েছে, এমনকি হিন্দি ভাষাতে হয়েছে। এবং সর্বাধিক পরিমাণে যার নাটক সেই 60-এর দশক থেকে যার নাটক সবচেয়ে বেশি হয়েছে আমরা জানি, বাদল বাবু। বাদল সরকারের এমন নাটক নেই যে, এবং ইন্দ্রজিৎ, পাগলা ঘোড়া, বাকি ইতিহাস, সেই নাটক যে কত পরিমাণে, যে কত ভাষায় মানে ভারতের বিভিন্ন ভাষায় অভিনয় হয়েছে, হিন্দিতে তো প্রচুর হয়েছে। পাশাপাশি মহিত চট্টোপাধ্যায় রাজরাগ কিন্তু রাজেন্দ্রনাথ করেছেন, সত্যদেব দুবে করেছেন। আবার পাশাপাশি আমরা যদি দেখি যে মনোজ মিত্রে রাজ দর্শন, সেও কিন্তু রাজেন্দ্রনাথ করেছেন। শ্রীরাম সেন্টার একটি সম্প্রতি করেছে খেল খিলাড়ি খেল, এই নাটকটি হাবিব তানভীর করেছেন। নান্দ, রাজা মস্ত হ্যায় রাজেন্দ্রনাথ করেছেন। বাঞ্ছারাম বাগান করেছে, বাঞ্ছারাম কি বাগিচা, বাঞ্ছারাম কি কিসা, হেকিম সাহেব ইত্যাদি নাটকগুলো কিন্তু এই যে এই মহান নাটকগুলো, তারাও কিন্তু যে অ্যাডপ্ট করা বা এই যে বাংলা নাটক কিছু হয়নি তা নয়, তারাও কিন্তু এই মানে বাংলা জেনে বা ইংলিশ জেনে তারা কিন্তু এটাকে অনুবাদ করে সেই বিষয়টাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে। আমরা দেখবো যে মনোজ মিত্র অলকানন্দার পুত্র কোটা নাটকটি সম্প্রতি উমা ঝুনঝুনওয়ালা তাদের এখানে কিন্তু অলকা বলে একটি নাটক, এই নাটকটা করেছে। আবার উৎপল দত্তের টিনের তলোয়ার, তিন কি তালেবার নাটকটা হয়েছে, এবং এবার রাজার পালাও কিন্তু হিন্দিতে হয়েছে। এই যে নাটকগুলো আমরা কিন্তু দেখবো যে হিন্দিতেও কিন্তু নাটকগুলো, আমাদের নাটকগুলো হয়েছে। এবং শুধু যে হিন্দিতে হয়েছে তা নয়, আমাদের এখানে মারাঠি, গুজরাটি, তামিল, তামিলরাও কিন্তু এখানে নাটকের দল করেছে, নাট্য প্রযোজনা করেছে। মহারাষ্ট্রের একটি দল পাই মারাঠি প্রতিষ্ঠা করেছিল মহারাষ্ট্র নিবাস মঞ্চ। তাই এরকম যে আমাদের যে নাটকের সীমাবদ্ধতা, সেটা ব্রেক করে আমরা কিন্তু আমাদের হিন্দি, যেরকম হিন্দি দিকে সাহিত্য দিকে যেরকম হিন্দি বাংলা নাটক হয়েছে, পাশাপাশি আমাদের বাংলা নাটক কিন্তু বাইরে গিয়ে হিন্দি তে এরকম প্রচুর অভিনীত হয়েছে। তা অনেক এরকম মানে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা সময় মুন্সী প্রেমচন্দকে নিয়ে আরিয়াদ নাট্যপীঠ এরকম একটা আয়োজন করেছে। সেই আয়োজনের মূল এরকম একটা বিষয়কেও তারা নির্ধারণ করেছে যে বাংলা থিয়েটারে হিন্দি সাহিত্য কীভাবে, খুব একটা শুনি না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। একটা নাটকের অনুষ্ঠানে এখানে বকবকানির থেকে মনে হয় যে পারফরমেন্সটাই আমরা মুখ্য হয়ে ওঠে। সেখানে উনি অসীমদা সুযোগ দিলেন কিছু বলার জন্য, এবং সুবিধা হলো যে মানে ওই শঙ্খ ঘোষ যেরকম বলেন না যে মানে আমি একটু চর্চা করেই এলাম, যে তাতে আমার কাজ হলো যে একটু গবেষণা হয়ে গেল, আমারও অনেক কিছু জানা ছিল না। সেই গবেষণা করলাম যে অনেক কিছু কিন্তু এরকম মানে জানা ছিল না, সেই বিষয়গুলো কিন্তু আমি আবিষ্কার করা বা এগুলো শেখার চেষ্টা করলাম। সেইটা একটা বড় একটা প্রাপ্তি, সেই প্রাপ্তি ঘটালেন কিন্তু অসীমদার কাছে আমি কৃতজ্ঞ যে এই বিষয়টা নিয়ে একটুখানি ভাবনা চিন্তার অবকাশ দিলাম, যেটা একটা শত সূত্রপাত খসড়া, সেটা আমি আরো ডেভেলপ পরবর্তীকালে হয়তো করবো। যে যেটা শঙ্খ ঘোষের প্রসঙ্গ হলো, যে কেন আমি বললাম এই কথাটা, কারণ কি উনি একটা কথা বলেছিলেন যে দেশ পত্রিকায় যখন ওনার কবিতা ছাপা হয়, আবার যখন বাঁকুড়ায় একটি লিটল ম্যাগে যখন কবিতা দেন, তখনও কিন্তু দেশ পত্রিকায় যেরকম নিষ্ঠা সহকারে খুব মান রেখে খুব ভেবে চিন্তে একটা কবিতা দেন, সেরকমও কিন্তু বাঁকুড়ায় বলছে অজ পাড়াগায় বা অজ গ্রামে বা এই প্রান্তিক জায়গায় একটা লিটল ম্যাগ হচ্ছে কে পড়বে, ওই কবিতা কে পড়বে। কিন্তু তিনি তখন একটা উত্তর দিয়েছিল যে এটা কেন কত কষ্ট করতে হয়, কেন তো ভাবতে হয় কেন, আপনাকে একটু লিখে দিলেই তো হয়, একটু একটা কলম লিখে দিলে, শব্দ লিখে দিলে তো হয়। তখন উনি বলেছেন এইটাই তো পরবর্তীকালে একটা বই হবে, ওই সাহিত্যের একটা সংকলন হবে। তখন কোথায় প্রকাশ হয়েছে কি হয়েছে সেটা নয়, তার একটা গুণগত মান, তার সৃষ্টি যেন আমার কাছে কেন মনে হয় না, যেন না হয় এখানে করলাম কি ওখানে করলাম সেটা না হয়। কারণ এই যে আমার কাছেও এটা মনে হয় যে আমি যেখানেই যাই, যেখানেই বক্তব্য রাখি, সেটা যেন মনে হয় যে আমার কাছে একটা নতুন পাওনা, এবং সেটা যেন
এটা পরবর্তীকালে সমৃদ্ধ কিছু হয়। ওই জন্য আমি অসীমদার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার এই কথা সামান্য জ্ঞান আপনাদের সঙ্গে সঞ্চার করতে পারলাম, আপনাদের জানাতে পারলাম। যদি এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমার গবেষণা কাজে আরও কাজে লাগবে। আবারও আরিয়াদা নাট্যবিদকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মূল্যবান সময় উপহার করার জন্য। অসংখ্য ধন্যবাদ। অসাধারণ। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই দুদিনের নাট্য আয়োজন করেছি, মুন্সী প্রেমচাঁদ হিন্দি সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন সাহিত্যিক এবং আধুনিক হিন্দি সাহিত্যের পথপ্রদর্শক হিসেবে যাকে বলা হচ্ছে। এবং দানিদা বলল যেটা, যে বাংলা থিয়েটারে হিন্দি সাহিত্য নিয়ে যেটা কাজ হচ্ছে, সব থেকে বেশি কাজ হচ্ছে মুন্সী প্রেমচন্দ্রকে, এবং ফিল্মও হয়েছে। সত্যজিৎ রায় পর্যন্ত আজকে আমরা আলোচনা করছিলাম, সত্যজিৎ রায় ও শতরঞ্জ কে খিলাড়ি এবং সদগতি দুটি চলচ্চিত্র উনি বানিয়েছেন, এবং আরও তো অন্যান্য অনেকেরই অনেক কাজ আছে। তো সব থেকে জনপ্রিয় আমাদের মনে হয়েছে, এবং জনপ্রিয়তার কারণ কেন একজন তো মানে কোনো কিছু একটা জনপ্রিয় হয় যে বা সবার ভালোবাসার হয়ে ওঠে, তার তো একটা কারণ থাকে। সেই কারণটা আমরা খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন সময়, এবং সেই জায়গা থেকে কিন্তু মুন্সী প্রেমচন্দ্রের বিভিন্ন লেখা নিয়ে আমরাও পড়াশোনা করা, তার মধ্যে থেকে যেগুলোকে ড্রামাটাইজ করা সম্ভব, যেগুলোকে নিয়ে আসা সম্ভব, সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, দানিদার কাছে আমরা কৃতজ্ঞ। দানিদা মানে প্রচুর নতুন তথ্য আমাদেরকে উপহার দিল, এবং আমরা সমৃদ্ধ হলাম। অনেক জিনিসই আমার জানা ছিল না, তো সেগুলো জানলাম, এবং আমাদের যে আয়োজন সেটা সার্থক হয়ে উঠলো দানিদার এই বক্তব্যে। তো এবার যাই হোক, আমরা আমাদের পরবর্তীতে পর্বে যাব। তো দানিদার কথার মধ্যে একটা কথা বারবার করে আসছিল, ব্যারে ভাই সাহেবের কথা, এবং অনেকটা ডায়লগ উনি বলেও দিয়েছেন। এটা মানে আমি মনে মনে এখানে ডায়লগগুলো আওড়াচ্ছিলাম, তখন দানিদা বলতে শুরু করে দিল, তখন আমার সুবিধা হয়ে গেল, শুনিনি। ওই নাটকই দেখবেন এখন। এই নাটকটি আমরা অনেকদিন ধরেই করছি, বাংলাতে অভিনয় হয়েছে, বাংলার বাইরেও ওড়িশা, দিল্লি, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছে, এবং মানুষের ভালো লেগেছে অবশ্যই বিভিন্ন সময়। আশা করি আজকেও ভালো লাগবে। আমাদের একটু সময় দিন, 5টা মিনিট, আমরা প্রস্তুতি নিয়ে আমরা আসছি, 5টা মিনিট সময় চাইছি। আর এর মাঝে অহনার নাচ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছিল। তো 5টা মিনিট আপনারা একটু অহনার নাচ দেখুন, তার মধ্যে আমরা তৈরি হয়ে আমরা ভেরিফাই নিয়ে আসছি।